থেকে আয়োজিত বৈদেশিক ঋণ এবং ভ্যাট ট্যাক্সের অর্থনীতি বিকল্প কি বিষয়ে গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা এবং মতবিনিময় সভায় আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত সুধী, গত জুলাই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে জালিম হাসিনার পতনে এই দেশে আরেকবার প্রমাণ করে যে জুলুমের বিরুদ্ধে এদেশের জনগণ সোচ্চার। শুধু বাংলাদেশ নয়, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর, ইয়েমেন সবখানেই জুলুমের বিরুদ্ধে সোচ্চার জনগোষ্ঠী আজ সত্যের সন্ধানে নির্ভীক। আমরা গভীরভাবে স্মরণ করি ও শ্রদ্ধা জানাই সকল শহীদ এবং অসংখ্য আহতদের, যারা সত্য প্রতিষ্ঠার সন্ধানে পৃথিবীব্যাপী জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় পলিসি ডায়ালগ নেটওয়ার্ক PDN এর আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যেখানে আমরা সত্যকে জানতে চাই। PDN এর আজকের এই আলোচনায় আমরা জানতে চাই কেন বৈদেশিক ঋণ এবং ভ্যাট ট্যাক্সের প্রেসক্রিপশন আমাদের অর্থনৈতিক মুক্তি দিচ্ছে না। বারবার সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু একই প্রেসক্রিপশনে যেন কোনো পরিবর্তন নাই। তাহলে কি আসলে এখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই? এর কি কোনো বিকল্প নেই? 1 জানুয়ারি বুধবার সংসদ বিষয়ক বিভাগের মিটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে মূল্য সংযোজন কর, যেটাকে আমরা ভ্যাট করেছি, এবং স্ট্যাটিউটরি ডিউটি বা সম্পূরক কর সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়, যা পরবর্তীতে 9 জানুয়ারি থেকে দেশব্যাপী সম্পূর্ণরূপে কার্যকর হয়। বর্তমান সরকার প্রায় 42,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি মেটাতে ঔষধ, LPG মতো প্রায় 100টি নিত্য পণ্যে উচ্চ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করেছে। এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় সেবায় বাড়তে SD এবং বাৎসরিক বিজনেস টার্নওভারে মাত্র 30 লক্ষ টাকায় 15% হারে উচ্চ ভ্যাট আরোপ করা হয়। যদিও পরবর্তীতে কিছু কিছু পণ্য এবং সেবায় আমরা দেখেছি এটা কমিয়ে আনতে, কিন্তু আমরা আসলে সন্তুষ্ট নই। কারণ খুব শীঘ্রই আবার আমাদের বাজেট অধিবেশন, সেখানে না জানি কি হবে। যাই হোক, 10.89 মাত্রার উচ্চ মূল্যস্ফীতি দেশের সাধারণ জনগণের যখন কোনো মতে বেঁচে থাকে এই কষ্টে, তখন আরেক দফা এই ভ্যাট ট্যাক্স বৃদ্ধি দেশবাসীকে নিশ্চিত নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে বলেই অর্থনীতিবিদরা মনে করে। দেশের সচেতন জনগণ মনে করে এই ভ্যাট ট্যাক্স বৃদ্ধি এমন এক সময় এই ডিসিশনটা এসেছে যখন সরকার প্রায় 470 কোটি মার্কিন ডলার, 70,000 কোটি মার্কিন ডলার ঋণের অর্থ ছাড় এবং 75,000 কোটি মার্কিন ডলার নতুন বাড়তি ঋণের জন্য IMF এর কাছে আবেদন করেছে। সো এটা দিব্যালোকের মতো স্পষ্ট যে এই ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সাথে IMF এর সম্পর্ক রয়েছে। সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান তো বলেছেন যে সরকারের অর্থ দরকার, আর তাই বিভিন্ন পণ্য সেবায় ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে, যদিও এতে জনগণের কিছুটা কষ্ট হবে। এবং গতকাল এখনো 24 ঘন্টা পার হয়নি, BBC নিউজ কর্তৃক একটি প্রতিবেদনে দেখা যায় সেখানে অতি সাধারণ সানাউল্লাহ সাহেবের জীবনীটাকে তুলে ধরা হয়, যেখানে 17,000 টাকা বেতনের দিন যাপন করা সানাউল্লাহ সাহেব, উনি তার স্ত্রীর কিডনি রোগের ওষুধের মূল্য বৃদ্ধির কারণে ওনাকে ডিসিশন নিতে বাধ্য হচ্ছে যে উনি 3 বেলা জায়গায় 1 বেলা খাবার কম খাবেন। তখন বলা, এবং তিনি বলেন যে আগেও আমি 3 বেলা কোনো মতে ডাল ভাত খেয়ে জীবনযাপন করতাম। শুধু সানাউল্লাহ সাহেবের মতো হতদরিদ্র পরিবারের কষ্টই নয়, ঠিক একই প্রতিবেদনে দেখা যায় যে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা বলছে যে এই সিদ্ধান্ত আমাদের বিজনেস বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করে দিতে হবে? বিকজ উচ্চ মূল্যের ভ্যাট বৃদ্ধি পণ্যের মূল্য বৃদ্ধি করবে, পণ্যের মূল্য বৃদ্ধি করলে পণ্যের ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে গেলে উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে গেলে কর্মসংস্থান হারাবে, এবং দিনের শেষে আরেক দফা বেকারত্বের দিকে দেশ ধাবিত হবে। যদিও এই সবকিছুর মাঝে আমাদের অর্থ উপদেষ্টা তিনি বলছেন একটু ভিন্ন কথা। তিনি বলছেন যে এটা পুরোপুরি IMF এর সিদ্ধান্ত নয়, বরং সর্বদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি গত পরশুদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরাবরের মতোই আবারও বলেন যে বাংলাদেশের
ট্যাক্স টু জিডিপি রেশিও অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট কম। এটাকে সমন্বয় করার লক্ষ্যেই আসলে এই ভ্যাট ট্যাক্স বৃদ্ধির যথেষ্ট যুক্তিকতা রয়েছে। এবং সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন যে এতে করে কি আসলে জনগণের কষ্ট হবে কিনা, তখন খুব অবাকভাবে উনি আসলে বলেন যে ওনারা মনে করছেন না যে এই ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে জনগণের কষ্ট হবে। তো একদিকে জনগণ চিৎকার করে তার দুঃখ দুর্দশার কথা বলছে, আরেকদিকে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে সরকার মনে করছে যে এতে কোনো কষ্ট হচ্ছে না। তো এইরকম একটা দোটানায় আসলে আমরা আজকের এই পরিস্থিতিতে আমরা আজকে একত্রিত হয়েছি। এখানে সম্মানিত বিভিন্ন অঙ্গ সংগঠন এবং পার্টির এখানে সিনিয়র বক্তারা রয়েছেন। আপনাদের কাছ থেকে জানতে চাবো যে এই যে এরকম এক ডিলেমা, এই যে আজকে যে সরকার ভ্যাট ট্যাক্স এবং বৈদেশিক ঋণ সরকারকে এবং জনগণকে যে আসলে দুই এক্সট্রিমে নিয়ে যাচ্ছে, আসলে এখানে সত্যটা কি? আমরা সবাই অর্থনৈতিকভাবে আসলে সচ্ছল এক বাংলাদেশ চাই। জনগণ এবং সরকারকে মুখোমুখি করা এই বৈদেশিক ঋণ কিংবা এই ভ্যাট ট্যাক্সের কি আসলে কোনো বিকল্প নেই যা জনগণকে অর্থনৈতিক মুক্তি দিবে এবং এই অর্থনৈতিক দাসত্ব শৃঙ্খল থেকে আসলে তাকে উদ্ধার করবে? তো যাই হোক, আমি এই পর্যায়ে আমরা মূল আলোচনায় চলে যাব। এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন যারা এই বিষয়ে আমাদেরকে এনলাইটেড করবে, আলোচনা করবেন। তো আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য প্রথমে অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং চিন্তাবিদ জনাব আহসান হক। আহসান হক, আপনার অনুরোধ করছি এই বিষয়ে একটু আমাদেরকে আলোকপাত করার জন্য। ধন্যবাদ জনাব আহসান হক। ধন্যবাদ। তো আজকে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ, বিশিষ্ট নাগরিকগণ যারা আছেন, সেই সাথে সাংবাদিক ভাইরা যারা আছেন, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই পলিসি ডায়ালগ নেটওয়ার্ককে খুবই যুগোপযোগী সময়োপযোগী একটা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং আরো ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার। তো যে বিষয়টি নিয়ে আজকে আসলে উত্থাপন করা হয়েছে, বোধ করি এটা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সবচেয়ে সর্বমহল একটা আলোচিত বিষয়। তো ওয়ার্ল্ড ব্যাংক কিংবা IMF এর মতো প্রতিষ্ঠানের নির্দেশনা বা প্রেসক্রিপশনে ট্যাক্স ভ্যাট বাড়ানো এটা আসলে নতুন কিছু নয়। ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর কর্তৃক ঋণ প্রদান এবং ঋণের শর্ত হিসেবে বিভিন্ন প্রেসক্রিপশন, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমরা দেখেছি। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য যে প্রযোজ্য তা কিন্তু নয়। বাংলাদেশে কিন্তু আপনার ইতিমধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় 10 বার IMF এর কাছ থেকে লোন কিন্তু নিয়েছে। এখন আপনার হচ্ছে এই যে IMF আপনার লোন নিয়েছে প্রতিবার, কিন্তু এই যে এখনকার যে ভ্যাট 15% ভ্যাট বৃদ্ধি IMF এর যে প্রেসক্রিপশনে, এটা যদি আমি চিন্তা করি তাহলে বলবো এটা আসলে সেই লোন দেওয়ারই একটা ধারাবাহিকতা মাত্র। যদিও আপনার হচ্ছে সঞ্চালক বলেছেন যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা বিষয়টি হয়তো সরাসরি স্বীকার করছেন না, অনেকে হয়তো রাজস্ব আদায় বিষয়টিকে সামনে নিয়ে আসছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা জানি প্রতি বছর যখন বাজেট ঘোষণা করা হয় তখনই কিন্তু আসলে ভ্যাট ট্যাক্সের আলোচনাটা আসে, কিন্তু বছরের এই মাঝামাঝি সময়ে হঠাৎ করে ভ্যাট বাড়ানো, এমন একটা সময় যখন আসলে আমাদের পার্লামেন্ট নেই, প্রধানমন্ত্রী নেই, 300 জন MP মন্ত্রী কেউ নেই, ওয়ার্ড কাউন্সিলর কেউ নেই, তাদের কোনো বেতনের খরচ নেই, এবং আমরা জানি যে এই সময় কোনো টাকা পয়সা পাচার হচ্ছে না। তো এই অল অন এ সাডেন ভ্যাট বাড়ানো, ওয়ারাস আমরা জানি যে হাসিনা সরকার আমলে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে সেগুলো ফিরিয়ে আনারও কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তো সবকিছু মিলে এটা আসলে আমি মনে করি জনগণের কাছে স্পষ্ট যে এই যে ভ্যাট বাড়ানোটা এটা আসলে IMF এর প্রেসক্রিপশনে বাড়ানো হয়েছে। তবে যে বিষয়টি আসলে আলোচনা আসছে না বা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংক বা IMF তারা আসলে কেন আমাদেরকে প্রেসক্রাইব করে, কেন আমাদের এই শর্তগুলো দেয় আসলে, কিংবা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এগুলো তো হচ্ছে প্রতিষ্ঠান মাত্র, এর পেছনে যে রয়েছে US এর মতো যে কান্ট্রিগুলো, তারা আসলে এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মাধ্যমে কি অ্যাচিভ করতে চায়, তাদের মূল এজেন্ডা আসলে কি। এই বিষয়টি যদি আমরা না বুঝি বা এটা যদি আমাদের স্পষ্ট না হয় তাহলে কিন্তু আমরা কখনোই রাইট কোনো কনক্লুশনে পৌঁছতে পারবো না। তাই আমি আমার আলোচনার শুরুতে একটু আলোকপাত করতে চাই যে আসলে কেন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বা এর পেছনে USA যারা আছে তারা কেন আমাদেরকে এই প্রেসক্রিপশনটা দেয়। তারপর জানেন যে আপনার একটা সময় ছিল আপনার উপনিবেশবাদী যারা ছিলেন তারা কি করতেন, জোরপূর্বক
সৈন্য সামন্ত কিংবা আপনার হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করতো এবং সেখানে লুটপাট চালাতো। তো আমরা এই ধরনের উদাহরণ আমরা ব্রিটিশরাও দেখেছি আমাদের এখানে কাজগুলো করেছে, বা আমেরিকা বলেন বা ফ্রান্স বলেন পর্তুগাল বলেন, সবাই কিন্তু এভাবেই তাদের কলোনি স্থাপন করতে একটা সময়। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এই আপনার হচ্ছে উপনিবেশবাদীরা তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে, যেটাকে আমরা বলি যে নিউ কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশবাদ। এই স্ট্র্যাটেজিক চেঞ্জের পার্ট হিসেবে তারা কি করে, সরাসরি কোনো দেশে না এসে তারা তাদের কিছু এজেন্ট রুলার্স কে নিয়োগ করে, যার মাধ্যমে তারা তাদের এজেন্ডাগুলো সার্ভ করতো। একই সাথে তারা কি করতো, তারা কিছু অর্গানাইজেশন সামনে নিয়ে এসেছিল, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF। এর মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সাম্রাজ্যবাদ, এটা কিন্তু তারা বজায় রাখতো। তো আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা যখন আপনার নিউ ওয়ার্ল্ড ওয়ারের হিসেবে আবির্ভূত হয়, তখন তারা কি করে, আপনার এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মতো কিছু প্রতিষ্ঠান তারা সামনে নিয়ে আসে। এবং আমরা জানি যে সেই সময় আপনার নব্য স্বাধীনতা প্রাপ্ত কিছু রাষ্ট্র ছিল যারা ইকোনমিক্যালি আপনার সাফার করছিল। তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF কি করে, এই রাষ্ট্রগুলোকে আপনার IMF এর মাধ্যমে তারা কি করে, ঋণ প্রদান করে এবং কিছু শর্ত আরোপ করে। এটাকে আপনার এই প্রসেসটাকে বলা হয় আপনার ওয়াশিংটন কনসেনসাস। এই ওয়াশিংটন কনসেনসাসের আপনার কিছু নীতিমালা ছিল, যেমন আপনার হচ্ছে ট্রেড লিবারাইজেশন ছিল, প্রাইভেটাইজেশন ছিল, এবং আরেকটা ছিল রাজস্ব বাড়ানোর জন্য ভ্যাট আরোপ করা আপনার। তো আপনারা দেখবেন যে এই যে চুক্তিগুলো, ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্টগুলো, এগুলো আসলে শুধুমাত্র কোনো ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট না। এই ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্টগুলো ছিল একটা হাতিয়ার, যাতে করে আপনার ওই রাষ্ট্রগুলোর অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের মধ্যে থাকে। আপনি খেয়াল করে দেখেন যে রাষ্ট্রগুলোই ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর কাছ থেকে ঋণ গ্রহণ করেছে, হোক সেটা সুদান, হোক সেটা হাইতি, নাইজেরিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, গ্রিস বলেন, সাউথ কোরিয়া বলেন, যারাই IMF এর কাছ থেকে লোন নিয়েছে তারাই কিন্তু সর্বশান্ত হয়েছে আপনার। আপনার হচ্ছে তিউনিসিয়া মেবি ওয়ান অফ দ্য গুড এক্সাম্পলস। আপনারা জানেন তিউনিসিয়া আপনার 2013 সালে একবার IMF এর কাছ থেকে $1.5 বিলিয়ন লোন নেয়, 2016 সালে $2.8 বিলিয়ন এবং 2020 সালে $0.745 বিলিয়ন তারা লোন নেয়। এই লোন কিন্তু আপনার ওই দেশে কোনো উপকার কিন্তু আপনার আসেনি। আপনারা খেয়াল করে দেখবেন যে এই লোনের মাধ্যমে তারা কি করেছে, IMF সেখানে তাদের প্রভাব বিস্তার করেছে। তারা কি শর্তগুলো দিয়েছে? শর্ত দিয়েছে আপনার মৌলিক এবং জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার করতে হবে, সরকারি খরচ কমাতে হবে আপনার। এই সব কিছুর মাধ্যমে যেটা হয়েছিল আপনার তিউনিসিয়ার মুদ্রা ডিভ্যালুয়েশন হয়ে যায় আপনার, এবং হচ্ছে বেকারত্ব হয় এবং ঋণে জর্জরিত হয়ে পড়ে। ওই সময় আপনার প্রধান সংস্কারক তিউনিসিয়ার, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি বলেন যে যথার্থই বলেন যে IMF আসলে দুর্বল দেশগুলোতে ঋণ প্রদানের মাধ্যমে তাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। আপনাদের মনে আছে 90s আপনার আমাদের এশিয়ার অনেকগুলো দেশ কিন্তু আপনার ইকোনমিক্যাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। সাউথ কোরিয়াও কিন্তু তখন অনেকটা সমস্যার সম্মুখীন হয়, তাদের রিজার্ভ কমে যাচ্ছিল। এই সাউথ কোরিয়া তখন IMF এর কাছ থেকে $58 বিলিয়ন ঋণ নেয়, এবং এরপরে ইতিহাস আমরা জানি যে ঋণের জর্জরিত দেশটি পরে ঋণ পরিশোধ করার জন্য এবং ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য তারা কি করে, আপনার প্রতিটা সাধারণ মানুষ তাদের যে স্বর্ণালঙ্কার ছিল সেগুলো তারা দেয়, এবং সব মিলে আপনার প্রায় 200-র উপর আপনার হচ্ছে যে আপনার ক্যারোটের মতো আপনার হচ্ছে আপনার গোল্ড তারা কালেক্ট করে। এই মুভমেন্টটাকে বলা হতো আপনার যে গোল্ড কালেকশন মুভমেন্ট। অথচ আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব ছিলেন, উনি বলেছেন কিছুদিন আগে যে ম্যাক্রো স্টেবিলিটির জন্য আমাদের আসলে IMF এর ঋণ হচ্ছে সবচেয়ে কার্যকর। অথচ আমরা দেখছি এই ম্যাক্রো স্টেবিলিটির জায়গায় তারা আসলে সেখানে কি একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করেছে আপনার। আবার 70s আর 80s এর কথা বলেন, আপনার সুদান, যেটাকে বলা হতো আফ্রিকার শস্য ভূমি, আপনার যে সুদান যখন আপনার IMF এর কাছ থেকে লোন নেয়, তখন একইভাবে IMF এর শর্ত অনুযায়ী আপনার কৃষি খাতে ভর্তুকি কমিয়ে দেওয়া হয় এবং কৃষিখাত ধ্বংসের মাধ্যমে সুদান দুর্ভিক্ষের সম্মুখীন হয়। 70s আপনার একইভাবে আপনার নাইজেরিয়াও কিন্তু একই পথে আপনার হচ্ছে চলেছিল। IMF এর কাছ থেকে লোন নিয়েছিল, বেকারত্ব হয়েছিল এবং আপনার দারিদ্রতা আপনার সেখানে একদম চরম শিখরে পৌঁছে গিয়েছিল। আপনি আর্জেন্টিনার কথা বলেন, আর্জেন্টিনার যে অর্থনীতি সর্বশান্ত হওয়ার পেছনে কিন্তু একই কারণ, IMF। তাহলে আমরা খেয়াল করে দেখছি আসলে যে রাষ্ট্রগুলোই আপনার হচ্ছে IMF এর কাছ থেকে IMF এর শরণাপন্ন হয়েছে, লোন নিয়েছে, তারাই কিন্তু আপনার সর্বশান্ত হয়েছে। এবার বাংলাদেশের প্রশ্ন যদি আমি আসি, বাংলাদেশ আপনার 1990 সালে প্রথমে আপনার IMF এর কাছ থেকে ঋণ গ্রহণ করে, এবং এই ঋণ গ্রহণের শর্ত হিসেবে IMF কি করে, ভ্যাটের কথা প্রস্তাবনা দেয়, এবং তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, উনি কিন্তু এটা কার্যকর করে। 2003 সালে আপনার যখন IMF আবার বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশকে লোন দেয়, তখন IMF শর্ত দেয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো লোকসান কমাতে হবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোকসান কমানোর জন্য কি করা হয়, বাংলাদেশের যে পাট শিল্প সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। এই দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ যে আদম যে জুট মিল আমরা জানি সেটা বন্ধ করে দেওয়া হয়, হাজার হাজার লোক বেকার হয়ে পড়ে। অথচ একই সময় আমরা দেখি ভারত সহ বিভিন্ন দেশে পাটের চাহিদার কারণে সেখানে আরো বড় বড় কি পাট শিল্প তার কি হচ্ছে পাট কল তারা স্থাপন করেছে। আর আমাদের পাট শিল্পের জায়গায় সেখানে কি ইপিজেড করে দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য। একই সাথে চিনি শিল্পকে কিন্তু আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে IMF এর নির্দেশনায়। আমি আপনাদের একটা এক্সাম্পল দিতে পারি, একটা বইয়ের এক্সাম্পল। জন পার্কিন্স ওনার একটা আরোহণ সৃষ্টিকারী বই রয়েছে, সেটা হচ্ছে আপনার দ্য কনফেশন অফ এন ইকোনমিক হিটম্যান। দ্য কনফেশন অফ এন ইকোনমিক হিটম্যান। এই বইতে আসলে জন পার্কিনসন উনি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে নীল নকশা এটি উনি কি করেন, উন্মোচন করেন। তার ভাষ্য অনুযায়ী আমি আসলে একটা গেম, ওয়ার্ল্ড ব্যাংক IMF এর যে গেমটা সেটা আমি সবার সামনে উন্মোচন করে দিচ্ছি। উনি নিজে আসলে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন এবং উনি স্বীকার করেছেন, উনি অ্যাডমিট করেছেন, উনি কনফেস করেছেন যে আমি ছিলাম আসলে এই প্রসেসের একটি অংশ এবং আমি দেখেছি কি করে পদ্ধতিগতভাবে এই দুর্বল রাষ্ট্রগুলোকে ঋণ প্রদানের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন যে এর পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষ করে USA, যারা চায় সাম্রাজ্যবাদের সর্বশ্রেষ্ঠ শিখরে পৌঁছতে। তাদের কোনো আদর্শ নেই, তাদের কোনো ধর্ম নেই, তাদের আসলে এই বিষয়ে কোনো মাথা ব্যথাও নেই। তিনি বলেন যে ফিয়ার অ্যান্ড ডেথ আর দ্য টু মোস্ট পাওয়ারফুল টুলস টু এম্পায়ার। তিনি আরো বলেন যে আমি আসলে ঘুমাতে পারি না, আমি নাইটমেয়ারের মধ্যে পড়ে যাই যখন আমি দেখি, কারণ আমি তো জানি এই ওয়ার্ল্ড ব্যাংক IMF কি করেছে, সারা বিশ্বে বহুজাতিক কোম্পানির শিকড় গেড়েছে। আমি নাইটমেয়ার, আমি দুঃস্বপ্ন দেখি, কারণ আমি দেখি যখন এই দুর্বল দেশের রাষ্ট্রগণ যারা ঋণ প্রদানের অস্বীকৃতি জানায় তাদেরকে CIA-র মাধ্যমে কিভাবে গুপ্ত হত্যা করা হবে। তিনি ওই শেক্সপিয়ারের ম্যাকবেথের এক্সাম্পল দিয়ে বলেন যে আমি আমার হাত থেকে রক্ত মুছতে চাই, কিন্তু আমি জানি এই রক্ত আসলে কিছু না, দিস ইজ অনলি সিম্বল। অর্থাৎ আমি যেটা এখানে স্পষ্ট করতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর প্রেসক্রিপশন আমাদের জনসাধারণের যে প্রভাব সেটা তো আমরা আলোচনা করবই, বা তার আগে USA এবং এই যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের যে প্রতিষ্ঠান তাদের মূল এজেন্ডাগুলো কি সেটা আমাদের আসলে বুঝতে হবে। এবার আমি যদি পরের আলোচনা একটু আসি যে আসলে এই রিসেন্টলি যে ব্যাটের যে প্রেসক্রিপশন এর ফলে আপনার ম্যাক্রো ইকোনমিক্যালি জনসাধারণের উপর কতটা প্রভাব পড়তে পারে। তো এটা বলার আগে আমি একটু বলতে চাই যে এই মুহূর্তে আসলে আমাদের ইকোনমিক কন্ডিশনটা কি, মানে কোন সিচুয়েশনে আসলে এই ভ্যাট বাড়ানো হয়েছে। ভ্যাটটা এমন সময় বাড়ানো হয়েছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত নভেম্বরে আমাদের খাদ্যের যে মূল্যস্ফীতি এটি ছিল আপনার more than 13%, which is second in the last 13 years. হাইয়েস্ট যেটা ছিল সেটা জুলাই মাসে, which is more than 14%. ব্যাংকগুলো দুর্নীতির দায়ে আমরা জানি তার তারল্য সংকটে পড়েছে। এই কারণে আপনার বিগত সরকারের মতোই বর্তমান সরকার তাদেরকে 22,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এর ফলে কি হয়েছে, খাদ্যের মূল্যস্ফীতির পাশাপাশি ওভারঅল যে আপনার ইন জেনারেল ইনফ্লেশন সেটা আপনার ডাবল ডিজিটে গিয়ে পৌঁছেছে। বিবিসির তথ্য অনুযায়ী আপনার গত বছরে এসেছে বাংলাদেশে 4 কোটি মানুষ ঋণ করে মৌলিক চাহিদা পূরণ করে, মানে অ্যাপার্টমেন্ট কেনার জন্য না, গাড়ি কেনার জন্য না, মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, 4 কোটি মানুষ।